বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডাকে উড়িয়ে মরক্কোর আটলাস লায়ন্সরা জানান দিল যে তারা থামতে আসেনি। অন্যদিকে প্যারাগুয়ে স্বপ্ন পুড়িয়ে শেষ আটে অন্যতম শীর্ষ ফেভারিট ফ্রান্স। কিন্তু আজ বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সির সবুজ গালিচার দিকে ঐতিহাসিক এক মহাকাব্যের একদিকে সাম্বার জাদুকর ব্রাজিল, অন্যদিকে বরফ শীতল নরওয়ের ভাইকিং দাপট। ব্রাজিল কি পারবে 1998 বিশ্বকাপের সেই পুরনো ক্ষতে প্রলোভ দিতে, নাকি আর্লিং হল্যান্ডের নরওয়ে আজ নতুন কোনো রূপকথা লিখবে? এসব নিয়েই আজকের আলোচনা শুরু হচ্ছে বিশ্বকাপ নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোয়। এবং সেই আলোচনায় আজকে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়েছি। তিনি বাংলাদেশের ফুটবলে অত্যন্ত পরিচিত একজন মুখ, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। চুন্নুর সাথে আমরা আলোচনায় যাওয়ার আগে তার খেলোয়াড় জীবনের একটু ব্যাকগ্রাউন্ড মনে হয় বলা দরকার। তিনি বাংলাদেশের 70 দশকে বাংলাদেশে যখন ফুটবল শুরু হলো, 1975 সালে যখন দ্বিতীয় মারদেগা টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল খেলতে গেল, সেই দলে তিনি তরুণ ফুটবলার হিসেবে সুযোগ পেয়েছিলেন এবং দিলকুশা দিয়ে ঢাকার ফুটবলে শুরু করলেন। তারপর রহমতগঞ্জে 1 বছর কাটিয়ে 1975 সালে তিনি আবাহনীতে এসেছিলেন এবং আবাহনীতে তিনি ক্যারিয়ার শেষ করেন। যে চুন্নু ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি ফুটবলার এবং লেফট উইংয়ে যার খেলার কথা এখনো অনেকেই বলেন, অনেকের মুখে আমরা শুনি। চুন্নু ভাই, আজকের আলোচনায় এই অনুষ্ঠানে আপনাকে প্রথম পেলাম আমরা আজকে। অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। চুন্নু ভাই, গত রাতে আমরা সাধারণত এই অনুষ্ঠানে যেটা আলোচনা করি যে আগের রাতের ম্যাচগুলো এবং পরের ম্যাচগুলো নিয়ে। তো আমরা যদি প্রথমে আলোচনায় আসি যে গত রাতের শেষ 16-র দুটি ম্যাচ, এদিকে খেলেছে মরক্কো এবং তারা 3-0 গোলে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দল কানাডাকে উড়িয়ে দিয়েছে। তো মরক্কোর এই যে এখন আর রূপকথা বলা যাবে না, তারা গত ওয়ার্ল্ড কাপেই তারা সেমিফাইনাল খেলেছে। তো এবারও তাদের যে স্বপ্নযাত্রা চলছে এবং দাপটের সঙ্গে তারা চলছে, 3-0 গোলে জেতা তো খুব সহজ ব্যাপার নয় বিশ্বকাপের মতো এরকম একটা ম্যাচে। তো ম্যাচ আপনার কেমন লেগেছে এই ম্যাচ? কানাডা মরক্কো যেভাবে শুরু করেছিল ব্রাজিলের বিরুদ্ধে, দাপটের সঙ্গে ফুটবল খেলেছিল। গতকালে কিন্তু আমি প্রথমার্ধে তাদেরকে ওইভাবে দেখতে পাইনি, তবে দ্বিতীয়ার্ধে তারা জ্বলে উঠেছিল এবং তারা স্বাভাবিক খেলায় ফিরে আসছে। আলটিমেটলি তারা 3টি গোল করেছে। বিশেষ করে প্রথম গোলটির কথা না বললেই নয়। ওই সেট পিস থেকে যেভাবে বল থ্রো করলো, ওইখান থেকে গিয়ে রানিং বলে ফার্স্ট বারে গোল করেছে। সত্যি চমৎকার গোল করেছে এবং তাদের ক্ষুধা ছিল যে তারা গোল করবে, জিততে হবে, যার জন্য দ্বিতীয়ার্ধে তারা মরিয়া হয়ে উঠেছিল যে জিততে হবে, জেতার জন্য। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তারা 3-0 গোলে জিতেছে। এটাই স্বাভাবিক ছিল। জয়টা একদিক দিয়ে বড়, ঠিক আছে 3-0, কিন্তু একদিক দিয়ে ওদেরকে আমরা লাকিও বলবো যে 4টা অন টার্গেট শট থেকে তারা 3টেতেই গোল পেয়েছে। কিন্তু লাইক মরক্কো আগের ম্যাচগুলো যেভাবে খেলেছে, ব্রাজিলের সঙ্গে স্পেশালি প্রথমার্ধে যেভাবে তারা ডমিনেট করেছিল, ওই কথাটাই বললাম। স্কটল্যান্ডকে তারা 1-0 গোলে হারিয়েছে এবং হাইতির সঙ্গে 4-2 জিতেছে। এবং তারপরে তাদের যে ধারাবাহিকতা, তারা টাইব্রেকারে নেদারল্যান্ডসের মতো দলকে বিদায় দিয়েছে। কিন্তু কোথাও যেন এই ম্যাচটা একটু ম্যাচে মনে হয়েছে লেগেছে এবং আমারও ভালো, খুব একটা ভালো লাগেনি। প্রথমে তো মনে হচ্ছে একটা সাধারণ দলের খেলা দেখছি, স্পেশালি প্রথম 20 মিনিটের মতো। তারপরে আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। বাট তারপরেও বলবো, মরক্কো যে খেলাটা খেলেছে ব্রাজিলের বিরুদ্ধে, সেই খেলা কিন্তু গতকালকে খেলতে পারেনি। হয়তো প্রতিপক্ষ অত সহজ ছিল বিদায় তারা একটা মেন্টালি একটু অন্য জায়গায় ছিল, নইলে কিন্তু মরক্কো এই খেলার কথা নয়। আলটিমেটলি সেরা গোল করেছে, 3-0 গোলে জিতেছে। ফুটবল হচ্ছে গোলের খেলা। এন্ড অফ দ্য ডে আপনি মনে রাখবেন গোলটা কে করেছে, জিতেছে কে, সেটাই মরক্কো করে দেখিয়েছে। না, দিন শেষে তো জয়টাই কেমন খেললো, কিভাবে খেললো, এটা কেউ মনে রাখে, সেটার পরিসংখ্যান বইয়ে লেখা থাকে না, লেখা থাকে স্কোর লাইনটাই লেখা থাকে এবং সেখানে পরিষ্কার 3-0। এটা অবশ্যই বড় জয় তার জন্য। এবং সেমি এরপরে মানে নেক্সট যে ম্যাচটা তারা খেলবে সেটা ফ্রান্সের সঙ্গে। ওরে বাবা, এটা একটা কি ম্যাচ হবে, হাই ভোল্টেজ ম্যাচ। এটা যে কি হবে এটা এখন থেকে আন্দাজ করতে পারছি। ব্রাজিল এগেইনস্ট যে ম্যাচটা হয়েছিল মরক্কোর, সেরকম একটা ম্যাচ হবে। তো মরক্কো নিয়ে আলোচনায় আসলে এখন যেটা সবচেয়ে আগেই আমাদের মনে আসে যে মরক্কো আজকের যে অবস্থানে এসেছে, তাদের ফিফা র্যাঙ্কিং এখন 6। এর আগে কিন্তু তাদের এত ফিফা র্যাঙ্ক এত উপরের দিকে তারা ছিল না।
একটা সময় তাদের ১০০-র মধ্যেও ছিল। ১৯৯৭-৯২ ওই সময়কার দিকে। তো এই অল্প সময়ের এই মানে তারা যে প্রভূত উন্নতি করেছে। যে ফুটবলের যে একটা এখন একদিক দিয়ে বলা যায় যে শক্তি হয়ে উঠেছে পাওয়ার হাউসের মতো। হয়তো নামের দিক দিয়ে হয়তো মরক্কো, ব্রাজিল, আর্জেন্টিনার মতো হয়তো না। কিন্তু তারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এবং এইটার রহস্যটা কি মনে হয় আপনার এটার কাছে? রহস্য একটাই, 98 আমরা যেটা দেখেছি তারা 100-র মধ্যে ছিল। হুম, নিশ্চয়ই তারা তাদের যারা কর্তৃপক্ষ আছে, তাদের ফুটবল ফেডারেশন আছে, গভর্নমেন্ট আছে, সবাই মিলে একটা সম্মিলিত প্রয়াস নিয়েছিল, সম্মিলিত চেষ্টা, যেটা আমি মনে করি একটা প্ল্যান, টার্গেট যদি থাকে, কারণ এরা হচ্ছে গিয়ে ধরেন আফ্রিকার বড় শক্তি, তাদের সেই পাওয়ার আছে অ্যাচিভ করার জন্য। তাদেরকে যদি ঠিক মতো সাজিয়ে দেওয়া যায়, সেটা সম্ভব, সেটা প্রমাণ করেছে তারা। আজকে তারা 6 নম্বরে চলে আসে। নট এ ম্যাটার অফ চারটিখানি কথা না, পৃথিবীর তাবৎ দাবৎ ফুটবল দলকে পিছনে ফেলে আসে 6 নম্বরে চলে আসে। তো এই যে আসার পিছনে অনেক গল্প আছে, হয়তো তারা বলতে পারবে। আমরা যারা টেকনিক্যাল ভাবে আছে, আমরা বুঝতে পারি যে কিভাবে তারা সম্ভব করেছে। একটা টার্গেট ফিক্স করেছে, ওইখানে একটা তাদেরকে লম্বা সময় দিয়েছে এবং পরিপূর্ণভাবে প্র্যাকটিসের মধ্য ছিলে। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে তাদের অ্যাডভান্টেজ, যে ইউরোপে খেলা 13-14 জন ফুটবলারকে তারা দলে পেয়েছে, যারা নিজের দেশের হয়ে এখন খেলছে। এই যে দিয়াজ হ্যাঁ, বা আশরাফ হাকিমি এরা তো হাকিমি, স্পেনে বেড়ে ওঠা জন্ম হয়েছে। হ্যাঁ, বড় ওইখান থেকে বড়, ওইখানকার আদলে বড় হয়েছে, ওইখানকার এনভায়রনমেন্টে ওরা বড় হয়েছে এবং তাদের ছোটবেলা থেকে তাদের যে ফুডিং ছিল, সেখান থেকেই তারা কিন্তু আস্তে 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 করে বড় হয়েছে এবং বড় বড় দলে গিয়ে ট্রেনিং ক্যাম্পে ছিল তারা। তো ওইখান থেকে বেরিয়ে এসে ইউরোপের বড় বড় দলে তারা লিগ খেলছে। এটা বিরাট বড় আশরাফ হাকিমের অ্যাডভান্টেজ। কথাই যদি আমরা বলি তাদের রাইট ব্যাক। রাইট সে ব্যাক, পর্ব ২ টা পিএসজি এর হয়ে পর্ব ২ টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। হ্যাঁ, তো খুব পরপর ২ বার মানে চ্যাম্পিয়নশিপ সহজ জিতেছে। ব্যাপার না। অনেক অনেক বড় ব্যাপার। বললাম তো, বড় দলে খেলা, এখানে ম্যাচুরিটি অনেক কাজ করে। সেই ম্যাচুরিটিটাকে কাজে লাগিয়েছে এই মরক্কো। এবং আরেকটা আমি আসার আগে পরিসংখ্যান দেখছিলাম যে ও ৮৬ বিশ্বকাপ থেকে ৯৮ বিশ্বকাপ পর্যন্ত তারা ৪ টা বিশ্বকাপের মধ্যে তারা ৩ টা খেলেছে। এরপরে তাদের একটা দীর্ঘ একটা খরা চলে আসে। প্রায় ২ দশক তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। এবং এরপরের থেকে যে উত্থান হলো তাদের, এর ফাঁকে তাদের ২০০৯ সালে তাদের জাতীয়ভাবে একটা একাডেমি করা হলো। ২০১৯ সালে একটা একাডেমি করা হলো। তাদের জাতীয় পর্যায়ে সমস্ত কিছুকে একত্র করে একটা জাতীয় মহাপরিকল্পনার মতো বলা যায় আরকি। এই যে দেখেন, এগুলো একটা বড় ধরনের একটা আপনি যে প্রভাব বললেন ফেলেছে। এই যে এইগুলি দরকার। এইগুলি যখন করবে তখনই কিন্তু আপনার সম্ভব হবে সবকিছু অর্জন করা। তাদের টার্গেট ছিল যে আমরা এটা করে এইখান থেকে খেলোয়াড় সৃষ্টি করব। পাশাপাশি বহির্বিশ্বে যারা আমাদের ফুটবলার আছে তাদেরকে নিয়ে এসে একটা সমন্বিত প্রচেষ্টায় আমরা একটা দল তৈরি করব। যে দল সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিবে, এবং তাই দিয়েছে কিন্তু। আপনার কি মনে হয় যে এখন মানে মরক্কো যে পর্যায়ে আছে, সেই পর্যায় থেকে তারা এবারের বিশ্বকাপে আরো মানে ফ্রান্স তো একটা কঠিন প্রতিপক্ষ তাদের সঙ্গে। কঠিন প্রতিপক্ষ, এ গত বছর সেমিফাইনাল পর্যন্ত তারা গিয়েছিল গত বিশ্বকাপে মরক্কো। আনফরচুনেটলি তারা হেরে গেছে। এবার তারা কোয়ার্টার ফাইনালে গেছে। এমন একটি দলের বিরুদ্ধে গেল, সেটা হচ্ছে গিয়ে ফ্রান্সের মতো দল। যে দল অনেকেই ভাবছে এবারে বিশ্বকাপের চ্যাম্পিয়নের দাবিদার, অন্যতম দাবিদার। অনেকেই বলছে যে হ্যাঁ, সে ফ্রান্সই হবে। তো সেই ফ্রান্সের সঙ্গে খেলা হলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমি বলতে পারি। নির্দ্বিধায় বলতে পারি হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে লড়াইয়ে এনিবডিজ গেম, অর্থাৎ যে কেউ এই লড়াই জিতবে। এখানে বলতে পারবে না ফ্রান্স যে আমরা জিতবই। যেমন অন্যান্য সময় ফ্রান্স যখন খেলে তখন সবাই ধরে নেয় ফ্রান্সই জিতবে। তো এই ম্যাচটা এমন হবে যে এনিবডিজ গেম, যে কোনো মুহূর্তে যে কোনো সময় গোল হবে এবং গোল দেওয়ার পরে যে ধরে রাখতে পারবে সেই জয়লাভ করবে। এবং সে আভাস কি আমরা ফ্রান্সের খেলায় কি দেখেছি গত রাতে? ফ্রান্স যেভাবে জিতলো ওই ম্যাচটা। ফ্রান্স যেভাবে জিতছে, ফ্রান্স অর্থাৎ কালকে প্যারাগুয়েকে আপনি ছোট করে দেখেন না, খাটো করে দেখেন না। প্যারাগুয়ে কিন্তু এখানে আসার আগে প্রাথমিক পর্যায়ে কিন্তু ওই উরুগুয়ের মতো দলদেরকে হারিয়ে এখানে আসছে। হুম। তো ওরা কিন্তু বেশ শক্তিশালী। ওরা প্ল্যান করে আসছিল, আমি যতটুকু খেলা দেখে বুঝেছি, ওরা প্ল্যান করে আসছিল এই দলটাকে থামাতে হবে। অর্থাৎ তাদের গোল দিতে দেব না, বাট আমরা গোল করি বা না করি ওদেরকে গোল করতে দিব না। এই টার্গেট নিয়ে কিন্তু নেমেছিল এবং তারা ফ্রম দ্য বিগিনিং কাউন্টার অ্যাটাকে নির্ভরশীল ছিল। কাউন্টার অ্যাটাক ফিনিশ করে আবার খুব কুইক কামব্যাক করে যার জায়গা দখল করেছে, যার জন্য ফ্রান্স কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। যে সুযোগটা হচ্ছে একটা মিস্টেক, আমি বলবো সেই মিস্টেকটা হচ্ছে ডি বক্সের ভিতরে ড্রিবলিং, 4 জন 5 জনের মাঝখান দা ডিও যেভাবে বল নিয়ে যাচ্ছিল, আমার কেন জানি মনে হচ্ছিল একটা ফাউল হবে এবং ঠিক তাই হলো।
হয়তো রেফারি প্রথম ফলো করতে পারি না, কিন্তু যখন বারবার আমি টিভি রিপ্লে দেখছিলাম তখন আমি মনে বলছিলাম যে হ্যাঁ এটা পেনাল্টি, এবং সেটা 70 মিনিটে গিয়ে। হ্যাঁ 70 মিনিটে গিয়ে। তো এই একটা সিলি মিস্টেক হয়েছে, এই মিস্টেকে কিন্তু গোল হয়েছে। আদার দেন দ্যাট আপনি দেখেন কালকে ফ্রান্স কোনো সুযোগই তৈরি করতে পারেনি, অথচ আগের এমবাপ্পেকে ম্যাচটা বোতলবন্দি করে রেখেছে। অথচ আগের ম্যাচটা কেমন খেললো কেমন ফ্রান্স, খেলে উড়াই দিল একদম। ডেমলেকে বোতলবন্দি করে রেখেছে। এটা সম্ভব কারণ হচ্ছে এরা দুইটাই পরাশক্তি। এক পরাশক্তি এগেইনস্টে যদি আরেক পরাশক্তি খেলে তখন কিন্তু যদি প্ল্যান যেটা করে সেটা কিন্তু প্ল্যানকে অ্যাচিভ করা সহজ হয় তাদের জন্য। এবং এই ম্যাচে মানে পেনাল্টি থেকে গোল করলো এমবাপ্পে, এমবাপ্পে। এবং এমবাপ্পে এবং মেসির এখন মেসি সমান সমান স্কোর চেষ্টা, হয়ে গেছে। এবং এই দুজনের মধ্যে দ্বৈরথটা খুব জমে উঠেছে। যদিও সামনে বেশ কয়েকটি ম্যাচ বাকি আছে, অন্যান্যদের সামনে সুযোগ রয়েছে গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে। এখন গোল্ডেন বুট আপনার কাছে কি মনে হয় যে গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে এখন যেহেতু এমবাপ্পের 2টা অ্যাসিস্ট আছে এবং 7 গোল, মেসির অ্যাসিস্ট নেই কিন্তু 7 গোল, সবকিছু মিলে আপনি এই যে গোল্ডেন বুটের লড়াইটা চলছে তুমুলভাবে, কেইনের 5 গোল আছে, হ্যাঁ, তো এটা আপনি কতটুকু এনজয় করছেন? ভিনিসিয়াস জুনিয়রের 4 গোল আছে, হল্যান্ডের 5 গোল আছে, হল্যান্ডের 5 গোল আছে। তো এই যে এবারের বিশ্বকাপে একটা লক্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যে সমস্ত স্টার খেলোয়াড়দেরকে সারা বিশ্বের মানুষ চিনে জানে দেখেছে, সেই সমস্ত স্টারগুলো কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করছে, জ্বলে উঠেছে, সুবিচার করছে। সবাই গোল করছে, গোলের মধ্যে আছে, যার জন্য মানুষ দেখেও আনন্দ পাচ্ছে। তো এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমার যেন কেন মনে হয় মেসি বেরিয়ে যাবে শেষ পর্যন্ত। না তারপরও ধরেন কারণ এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন কিন্তু নকআউট, একটা টিম হেরে গেলে বিদায়, তার কিন্তু আর গোল করার স্কোপ থাকবে না। তো এখন এমবাপ্পে নেক্সট রাউন্ডে গিয়েছে, তার একটা সুযোগ আছে। মেসি যদি নেক্সট ম্যাচ জেতে তারও সুযোগ থাকবে, হালান্ডেরও সুযোগ আছে আজকে ম্যাচ যদি জেতে। তো এই ক্ষেত্রে বলা যাবে না এবারে গোল যেভাবে আসছে সেটা প্রত্যাশিতভাবেই আসছে। আমি বলবো যে এখানে যারা স্টার খেলোয়াড় আছে তাদের নামের প্রতি সুবিচার করছে। বিশেষ করে আমি হ্যারি কেনের কথাই বলি, লাস্ট ম্যাচে তারা হারছিল, 2টা গোল করেছে। হ্যারি কেন প্রথম গোলটা হেডটা করেছে, তার হেডিং পাওয়ার খুব ভালো, হেডিং গোল করার দক্ষতা খুব ভালো, স্পেশালি হেডিং ভালো। বাট সেকেন্ড গোলটা যেটা করেছে জায়গা বানিয়ে যেখান থেকে গোল করেছে, এটা মানে আমি বলবো যে এত সুন্দর গোল, মানে বিউটিফুল গোল, যেটা অল্প জায়গায় খুব মানে তার সামনে অনেক প্লেয়ারও ছিল, টাচ করে আমাদের একটা টার্ন করে বলটা শুট করেছে, প্রচন্ড গতি ছিল বলের মধ্যে, গোলকিপার সেই সুযোগে পায়নি যে হাত ছোঁয়াবে। আলটিমেটলি গোলটা হয়েছে, দলকে জিতিয়েছে। না আমরা এই ওয়ার্ল্ড কাপে স্টার যেটা বললেন আপনি, সব স্টারদের খেলাই এবং যারা গোল গেটার তাদের পাথে শুধু অ্যাকসেপ্ট ক্রিস্টিয়ানো রোনালদো, হয়তো তার বয়স হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ বয়স হয়ে যাওয়ার কারণে রোনালদো পারছে না। আরেকটা কারণ হচ্ছে কি, তাকে কিন্তু যে সাপোর্টটা তাকে অনেকেই বলে তাকে সাপোর্ট দিচ্ছে না, এটা ঠিক না। দলের মধ্যে কিন্তু ইন্টেনশনালি কেউ কাউকে এরকম করে না। কিন্তু আমরা প্রথম ম্যাচে মানে পরে প্রথম ম্যাচে পরে বলা হয়েছিল, কিন্তু মেসি দেখেন, মেসি কিন্তু বলটাকে ঠিক মতো সুন্দরভাবে তার সতীর্থকে দিয়ে আবার সে সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, এটা কিন্তু তার প্লাস পয়েন্ট। পাস দিয়ে আবার সে জায়গা মতো যাচ্ছে, সে জায়গা নিচ্ছে, পজিশন নিচ্ছে, রিজার্ভ করছে যে আমাকে এখানে বল দাও বল, ঠিক এটা কিন্তু রোনালদো দ্বারা সম্ভব হয়নি, যার জন্য করতে পারেনি, বিদায় একটু পিছনে পড়ে গেছে। এটা কারণ যে মানে রোনালদোর পিছনে অন্তত অ্যাট লিস্ট অপোনেন্টের কোচ একজন দুজন ডিফেন্ডারকে আলাদাভাবে রাখছে। হ্যাঁ অবশ্যই, খুব স্পেশাল ভাবে নজর দেওয়ার জন্য। যে মেসি তো এক জায়গায় খেলে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সে কোথায় থাকবে সে নিজেও জানে, সেখানে বলা থাকে, কোচ প্লেয়ারদের বলে দেয়, স্টেট প্লেয়ার বলে দেয় যে ও যেখানে যাবে জোন মার্কিং করো, অর্থাৎ যে জোনে যাবে সেই জোনটাকে মার্কিং করো যেন ও বল ধরতে না পারে। ও মেসির পায়ে বল ধরা মানে ডেঞ্জার হওয়া, এই জন্য কোচদের নির্দেশনা থাকে যে ওকে ঠেকাও, তারপর ওকে ঠেকাতে পারছে না, হি ইজ স্পেশাল, এটা সত্যি কথা। আমার একটা উক্তির কথা মনে পড়ে, আর্সেনাল আজকে 10-12 বছর আগে যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গিয়েছিল, আর্সেন ওয়েঙ্গার ছিল আর্সেনালের কোচ। সেই ম্যাচ খেলার পর 5 গোলে বোধহয় হেরেছিল। খেলা শেষে প্রেস ব্রিফিং এসে বলছিল আর্সেন ওয়েঙ্গার, ও এই গ্রহের মানুষ না, অন্য গ্রহের মানুষ মেসি। হ্যাঁ, এত বড় একটা কোচ, তাকে কিভাবে মূল্যায়ন করেছে আপনি খেয়াল করেন, সেটাই মেসি। আমরা যদি আবার একটু ফ্রান্সের দিকে যাই, যে ফ্রান্সের গতকালের যে খেলা দেখলেন, ফ্রান্সকে তো এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই টপ ফেভারিট বলা হচ্ছিল। ইভেন আর্জেন্টিনা, ওইদিকে ব্রাজিল বা স্পেন, পর্তুগাল, এই সমস্ত ফেভারিট দলের চেয়েও তাদেরকে আগেই রাখা হচ্ছিল।
মানে এই ওয়ার্ল্ড কাপের প্রথম 4টা ম্যাচেও তারা বেশ ভালোই খেলেছে, দাপটের সঙ্গে খেলেছে। কিন্তু গতকালের ম্যাচ দেখার পরে কি মনে হচ্ছে যে ফ্রান্সকেও আটকানো সম্ভব? হ্যাঁ, আটকানো সম্ভব যদি প্ল্যানিং করে খেলা হয়। কালকে যেটা খেলছে, প্যারাগুয়ে খেলছে। প্যারাগুয়ে খেলছে। প্যারাগুয়ে জাস্ট ব্যাড লাক বললাম, ওইখানে যদি পেনাল্টি না হতো, হ্যাঁ। এই খেলাটা টেনে হ্যাঁ, নিয়ে যদি যেত। এক্সট্রা টাইমে যেত অথবা টাইব্রেকারে যেত। টাইব্রেকারে টেনে নিয়ে যেত। কারণ তারা দেখা যাচ্ছে 76 মিনিট পর্যন্ত কোনো মানে একটা অ্যাটাকও ঠিক মতো করতে পারেনি। স্ট্রাইক করতে দেয়নি। ট্রাই করতে দেয়নি। মানে ওই ডিফেন্স আগে এই বল ওইখান থেকে কেড়ে নিয়েছে কিংবা ওদের থেকে বের করে নিয়ে আসছে। বাট ফ্রান্সকে ঠেকানোর মতো অবশ্যই আছে, বিকজ মরক্কো ইজ এ গুড টিম। মরক্কো কিন্তু ওই রকম টিম না যে বলে কেউ গোল দিবে। মরক্কো গোল ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ম্যাচটা বললাম তো খুব কঠিন একটা ম্যাচ। এখন কঠিন, প্রত্যেকটা ম্যাচই কঠিন, কারণ হচ্ছে একটা ম্যাচ জিতলেই আপনি পরবর্তী ধাপে, হারলেই বিদায়। আপনি জার্মানির মতো টিম বিদায় নিয়েছে, উরুগুয়ের মতো টিম বিদায় নিয়েছে। এরকমই গ্রুপ পর্বে উরুগুয়ে মাত্র 2 পয়েন্ট পেয়েছে। দুই পয়েন্ট পেয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তারপরে নেদারল্যান্ডের মতো টিম শেষ 32-এ বিদায় নিয়েছে। এটি হচ্ছে গিয়ে, এটি ফুটবলের সৌন্দর্য আমি বলবো, যে একদল হারবে একদল জিতবে, এটাই সুন্দর। না, এবারে বিশ্বকাপ তো সবসময় আমাদেরকে খুব ভালো ভালো ম্যাচ উপহার দেয় বা মনে রাখার মতো ম্যাচ উপহার দেয়। এইবারে বিশ্বকাপটা কি একটু বেশি এই ধরনের ম্যাচ দিচ্ছে? আসলে এবারে বিশ্বকাপে একটু আলাদা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, এই যে কাপ ভার্দের মতো একটা ছোট্ট টিম, তারপরে অনেক ছোট টিমগুলো যেগুলো আসে, বড় বড় টিম হিমশিম খাইয়ে দিয়েছে। স্পেনের মতো টিমকে ঠেকিয়ে দিয়েছে, আর্জেন্টিনাকেও ঠেকিয়ে দিয়েছিল। খুব ভালো ম্যাচ খেলেছে আর্জেন্টিনার সঙ্গে। অসাধারণ ফুটবল খেলেছে। এটা ওদের কাছ থেকে শেখার ব্যাপার আমাদের আছে। একটা ছোট্ট দেশ, 5 লাখ 6 লাখ লোকের দেশ, সেই দেশটা যদি বিশ্বকাপে উঠে, আপনি ধরেন এখানে আসার আগে, বিশ্বকাপ আসার আগে আপনিও জানতেন না, আমিও জানতাম এই কেপ ভার্দের নাম। না, কেউ সারা বিশ্বের মানুষও আসলে জানতো না। আজকে এক ফুটবল খেলা দিয়ে সারা বিশ্বের মানুষকে নতুন বার্তা দিয়ে গেল, যে একটা দেশ খেলাধুলার মধ্য দিয়ে পৃথিবীর সারা দেশের মানুষকে তাদের কাছে পৌঁছে দিতে পারে। তারা যে ফুটবলটা খেলেছে এবং মনে রাখার মতো ফুটবল খেলেছে, বিশেষ করে তাদের গোলকিপার অসম্ভব ভালো খেলেছে। বুঝুন, কেপ ভার্দের একটা দেখছিলাম, প্রামাণ্য দেখছিলাম, যে সেখানে বলা হচ্ছিল তাদের জনসংখ্যা 5 লাখের কিছু বেশি, কিন্তু প্রতি বছর যেই পর্যটক সেখানে যায় তার চেয়েও বেশি, মানে তাদের জনসংখ্যার চেয়ে বেশি পর্যটক। আমার তো ধারণা যে বিশ্বকাপ শেষ হওয়ার পর আরো বেশি যাবে। কারণ এটা তাদের জাতীয় জিডিপিতে হয়তো আরো অনেক, এটার অনেক অবদান রাখবে, অনেক অবদান রাখবে। আমি বলি না, একটা দেশের দূত খেলোয়াড় যদি তারা বিশ্বের বিভিন্ন জায়গায় খেলতে যায়, ওইখানে যদি সাফল্য পায়, সে ওই দেশটা সম্পর্কে মানুষ জানতে চায়, ওই দেশটার সম্পর্কে মানুষ জেনে যায় যে এরা কোথা থেকে আসছে। তো ঠিক তেমনই ভাবে কেপ ভার্দে যে জিনিসটা দেখিয়ে গেছে, এখান থেকে অনেক কিছু। বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে আপনাকে সারা পৃথিবীর 600 কোটি বা 700 কোটি লোকজন যাই হোক, মানে এর মানে সবার সামনে আপনাকে নিজেকে তুলে ধরতে পারার একটা বড় মঞ্চ। এর চেয়ে বড় মঞ্চ বোধহয় আর কিছু নাই। এর চেয়ে বড় মঞ্চ নাই, বিশাল বড় মঞ্চ। যে মঞ্চে এসে কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে যে না, আমরাও পারি। চেষ্টা করলে, সাহস থাকলে, টার্গেট থাকলে অবশ্যই পারা যাবে। এবং জাতীয়ভাবে একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা। অবশ্যই জাতীয়ভাবে পরিকল্পনা নিয়েছিল বলেই তো মরক্কো আজকে এই পর্যায়ে। আপনি যেটা বলেছিলেন যে অনেকে যে সমস্ত জিনিস ওরা প্ল্যানিং করেছে, সেটা আপনি বলছিলেন। তো আজকে তাদের টার্গেট তারা অ্যাচিভ করে ফেলেছে। আমি মনে হয় অ্যাচিভ হয়ে গেছে। এখান থেকে আসলে আমাদের কি শিক্ষণীয়? আপনি তো আমাদের শিক্ষণীয় কি আমরা বলতে পারি, আমাদের কিন্তু করার লোক নাই। যারা করবে তারা ওই চেয়ারটা পাইলেই খুশি, তারা কাজ করে না, কেউ কাজ করে না। আমি সত্যি কথা বললাম, হয়তো শুনতে খারাপ লাগবে, আমরাও কিন্তু পটেনশিয়াল জাতি। আমাদের এত জনসংখ্যা, এত ফুটবলার, এত রিসোর্স আমাদের, আমরা পারবো না কেন? নাম্বার অফ ফুটবলার, প্রচুর ফুটবলার আমরা তৈরি করতে। আমরা যখন খেলেছি 70-80 দশকে, আমরা কিন্তু এই সাবকন্টিনেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিলাম। ইভেন দেন এশিয়ার মধ্যে একটা নাম ছিল আমাদের, কিন্তু সেখান থেকে আমরা কোথায় আসছি? আজকে সাবকন্টিনেন্টে আমরা জিততে পারি না। লজ্জা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই কারণে কষ্ট লাগে যে ফুটবলটাকে মনে ধারণ করি বিদায় কষ্ট লাগে। আজকে যদি ফুটবল ভালো খেলতো, আমাদের যেমন আমরা খেলেছি সেটা মূল্যায়ন হতো, ঠিক তেমনই ভাবে সারা দেশের মানুষ তাকিয়ে থাকতো ফুটবলে। আজকে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতো, আজকে যে উন্মাদনা আমি বাংলাদেশে দেখছি, এর থেকে 1000 গুণ বেশি উন্মাদনা থাকতো বাংলাদেশে। চলবে এই প্রসঙ্গে, যেহেতু আপনি বাংলাদেশের ফুটবলের সঙ্গে মানে দীর্ঘদিন ধরেই আপনার সারা জীবনটাই ফুটবলের সঙ্গে কেটেছে, তো আসলে আমার মানে মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন মনে হয় যে আমরা আর কতকাল এইভাবে বিশ্বকাপের সময় ব্রাজিল আর্জেন্টিনার জার্সি নিয়ে বা পতাকা নিয়ে আমরা
উন্মাদনা তৈরি করব, এবং আমরা নিজেরা কবে একটু মাথা তুলে দাঁড়াবো, আমরা নিজেরা কবে একটা প্ল্যান করব, আমরা নিজেরা কবে একটা জায়গায় যাব। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে জাপান খুব ভালো খেলেছে কিন্তু এবার, জাপান, হ্যাঁ, খুব ভালো খেলেছে। ওরা কিন্তু আজ থেকে 10 বছর আগে, 2টা বিশ্বকাপ আগে ওরা প্ল্যানিং করেছে 50 বছরের একটা টার্গেট নিয়েছে, 50 বছর পরে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। তারা টার্গেটে চ্যাম্পিয়ন, হ্যাঁ। কিন্তু দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে। আমি দেখতে পেলাম এবার বিশ্বকাপে তাদের খেলা দেখে, তারা সঠিক পথে আছে। ঠিক তেমনই ভাবে আমরা কেন 50 বছর একটা টার্গেট করি না? আমাদের টার্গেট করতে হবে, ইচ্ছাশক্তি থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, শুধু কথায় থাকতে হবে না, কাজে থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে 50 বছর পরে আমরা বিশ্বকাপ খেলতে পারবো, আমি বিশ্বাস করি পারবো। কারণ আমাদের অনেক পটেনশিয়াল খেলোয়াড় ইতিমধ্যে ইয়ে থেকে এসছে, নাম নাকি বহির্বিশ্ব থেকে আসছে, হামজার মতো খেলোয়াড় আসছে। এরকম অনেক খেলোয়াড়, হামজা খেলোয়াড় আছে যে তারা ইউরোপিয়ান লিগ খেলে, ল্যাটিন আমেরিকান লিগ খেলে, কিংবা আমেরিকান লিগ খেলে। সেখান থেকে যদি আমরা বাছাই করে তাদেরকে নিয়ে আসি, আর আমাদের অলরেডি এখান তো থেকে এসেছে, আমরা তো এসে দেখেছি আরো যদি আনতে পারি, আমাদের আর জাতীয় দলে তো এখন 7-8 জনই তারপরে যদি বংশোদ্ভূত player। আমরা আমাদের এখান থেকে তৃণমূল থেকে যদি আমরা শুরু করি, 2-4-10 বছর পরে যদি ভালো খেলোয়াড় তুলে নিয়ে আসতে পারি, তাদের যদি সম্পৃক্ততা করে দিতে পারি, অবশ্যই আমরা এশিয়ার অন্যতম সেরা দল হবে, এই বিশ্বাস আমার আছে। আপনার এই বিশ্বাস নিশ্চয়ই একদিন সফল হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা পরবর্তী ধাপে যাই, যে আজকে রাত 2টায় বাংলাদেশ সময় ব্রাজিল নরওয়ে ম্যাচ, এবং এই ম্যাচের তো জানেন যে হ্যাঁ। ব্রাজিল পৃথিবীর সব দেশকেই যাদের সঙ্গে তারা খেলেছে হারালেও এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি, এবং 4টি ম্যাচ তারা দুদল মুখোমুখি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত নরওয়ে 2টি ম্যাচ জিতেছে, 2টি ড্র হয়েছে। এবং আপনি যদি পেছনে তাকান যে 1998 সালের বিশ্বকাপে বিদায় করে দিয়েছিল। মানে ব্রাজিল হেরে গিয়েছিল নরওয়ের কাছে 2-1 গোলে। তো এরপরে 2006 সালে তারা সর্বশেষ ম্যাচ খেলছে, 20 বছর পরে আবার নরওয়ে মুখোমুখি হচ্ছে। তো এই যে আজকের এই বলবো যে হাই ভোল্টেজ ম্যাচই বলা হাই যায়, ভোল্টেজ ম্যাচ এবং অবশ্যই। নরওয়ে এবং ব্রাজিল এই ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন অথবা আপনার কি মূল্যায়ন হবে? প্রেডিকশন, আমি একজন ব্রাজিলিয়ান ফ্যান, আমি যে খেলা দেখে বড় হয়েছি, যে খেলা দেখে ওদেরকে সাপোর্ট দিয়েছি, আমার মতো হাজারো লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ব্রাজিলকে সেই খেলা দেখেই মানে তাদেরকে সাপোর্ট দিয়েছে। তো ব্রাজিলে এবার বিশ্বকাপটা কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি তাদের সেই ফুটবলটা এখনো খেলতে পারেনি, যে ফুটবলটা আমরা দেখেছি। তো এই ফুটবলটা খেলতে হলে চাই ভালো ভালো খেলোয়াড়, সুপারস্টার, স্টার খেলোয়াড়। সেখানে কিন্তু অনেক অনুপস্থিত এবারের বিশ্বকাপে, অনেক মানে ঘাটতি আছে। সেই ঘাটতি পুষিয়েও তারা কিন্তু এখন রাউন্ড অফ 16 আছে। আজকের ম্যাচটি হবে তাদের জন্য জীবন মরণ। এইখানে এসে এই সমস্ত জায়গায় আসে প্রত্যেকটি দল তাদের কোচ ব্রিফিং দেয় এইভাবে, যে এই যে খেলতে যাচ্ছ এটাই তোমার ফাইনাল ম্যাচ, তুমি ধরো দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ, এই ম্যাচে তুমি জিতবা, পরবর্তী জিততে পারবা, এটাই ফাইনাল ম্যাচ, হারলেই বিদায়। তো সেরকম ব্রিফ থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি হয়তোবা ইয়েকে ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো, কারণ ব্রাজিল নিশ্চয়ই নামের ভারে এবং তাদের শক্তিতেও তাদের নিশ্চয়ই এগিয়ে তারা। হ্যাঁ এগিয়ে রাখবো। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখবো, সত্যিকার অর্থে ভালো ফুটবল দেখবো আজকে। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে ক্রিপ্টোনাইট, মানে জম। ব্রাজিলের জম হলো হইতে পারে নরওয়ে, এবং জমের যদি আমরা আবিধানিকভাবে বলি যে জম বলতে যদি আমরা একজনকে বুঝি, সেটা নিশ্চয়ই হল্যান্ড। এবং উপরের দিকে সে একটা দিকে গত ম্যাচে গোল করছে, গত ম্যাচে গোল করছে। ও ব্রাজিলের জন্য তো একটা বড় আতঙ্ক হল্যান্ড। আমি ওকে গোল মেশিন বলি, কারণ ইউরোপিয়ান লিগগুলো দেখি তো, ম্যানচেস্টার ইউনাইটেডে কতগুলি যে গোল করেছে। তো ওর গোল করার অ্যাডভান্টেজ, 198 ম্যাচে 162টা গোল। ওর অ্যাডভান্টেজটা হচ্ছে ও বেশ লম্বা, ফিজিক্যালি ও মানে 6 ফুট 5 ইঞ্চি, ও ফিজিক্যালি অনেক আগে আছে। ও হেড বলেন, স্টেপিং বলেন, ও কিন্তু ফিজিক্যালি অন্য প্লেয়ারদের থেকে এগিয়ে, যার জন্য গোলগুলি খুব ইজি পেয়ে যায়। এবং জাতীয় দলে তো তার গোল 53 ম্যাচে প্রায় 60-এর মতো। সেটা, এবং এই বিশ্বকাপে যত ফুটবলার খেলছে তাদের মধ্যে মানে গোলের রেশিও কিন্তু সবচেয়ে বেশি, 1.3 এর মতো তার। মানে সেটা আসলে যেটা সত্যিকার অর্থে গোল মেশিন যেটা বললেন। হ্যাঁ, গোল মেশিন। আজকের ম্যাচে নিশ্চয়ই খুব ব্রাজিলের জন্য বড় থ্রেট হতে দেখা যায়, বেরিয়ে আসতে পারে, বলা যায় না। যদি কোনো সুযোগ ফাঁক ফোকর পায় ঠিকই গোল মেরে দিবে। ও এরকম খেলোয়াড়, ওর পায়ে বল ভরা মানে ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ডি বক্সের ভিতরে অসম্ভব রকমের সে
তার মুভমেন্টগুলা মুভমেন্টগুলো খুব ফিনিশার খুব বেশি মুভ হয়তো সে দৌড়ায় না বা বলের কাছে ফিনিশার হিসেবে ভেরি ফিনিশার নাইস, হিসাবে ভেরি নাইস। একজন রিয়েল স্ট্রাইকার যাকে বলে তার মধ্যে 100% সমস্ত গুণাবলী অধিকারী সে। তো সেটাই বলবো যে ব্রাজিল হয়তোবা এগিয়ে থাকবে, বাট হল্যান্ডকে ইয়েকে নরওয়েকে পিছিয়ে রাখা যাবে না। তো ব্রাজিলের আজকের যে একাদশ বা ব্রাজিলের কৌশল মানে কি মনে হয় যে কেমন হতে পারে? ও ব্রাজিল যেভাবে ফুটবল খেলে সেইভাবেই খেলবে, বাট কত হচ্ছে এখানে নেইমারকে নামাবে কিনা পাকেতা কিন্তু নেই এই ম্যাচে, বাকেতা নাই। রাফিনিও আসতে পারে, রাফিনিও যদি ঢোকে এটা আবার দলীয় শক্তি বৃদ্ধি পাবে। দুই সাইডে একটা জুনিয়র একটা হচ্ছে রাফিনিও যদি থাকে, দুইটাই উইং যদি সচল থাকে সেক্ষেত্রে একটা টিমের অ্যাডভান্টেজ অনেক বেশি থাকে। দুইটা উইং যদি চালিকা শক্তি ঠিক মতো চলে তাহলে আপনি মনে করবেন যে গোলের সুযোগটা বেশি তৈরি করে দেবে তারা। আর নেইমার যদি আসে, তার যদি সে ফিট থাকে, তার দলে থাকা মানে অনেক প্রভাব পড়বে, পজিটিভ প্রভাব পড়বে, যে অন্যান্য খেলোয়াড়ও ভাবে আমার নেইমার আছে। নেইমার তো অনিশ্চিত নাও খেলতে পারে। সেটি বললাম, যদি Sure না। থাকে, সে যদি ফিট থাকে, আমরা তো জানি না, সে অন্ধকারে আছে, আমরা কেউ তো জানি না না। সে ফিট না আনফিট, কেউ তো কোচও বলছে না যে গত unfit। ম্যাচে খেলা নেই, তার হ্যাঁ, আগের ম্যাচে কিছুক্ষণ খেলা কিছু ছিল, খেলা হ্যাঁ। কোচও বলছে না, এমন ভাবে ধূম্রজালের মধ্যে রেখেছে যে কোনো সময় নেইমার ঢুকে যাবে। আমি এই জায়গাটায় আসছিলাম যে কোচ আনচেলত্তি খুব মানে কথা খুব একটা বেশি উনি বেশি বলেন না বলছে ওনার টিম সম্পর্কে বা তো এই হল্যান্ডকে আটকানোর ব্যাপারে ওনার খুব একটা প্ল্যানিং এর কথা আমরা জানতে পারিনি। মানে আপনি কোচ হিসাবে আনচেলত্তিকে কিভাবে রেট করেন? One of the finest coach, one of the best coach in the world, not Brazil। এই সে কিন্তু বার্সেলোনা থেকে আরম্ভ করে রিয়াল মাদ্রিদ থেকে আরম্ভ করে অনেক বড় বড় দলগুলিকে অনেক ট্রফি দিয়েছে, 5টা চ্যাম্পিয়ন্স ট্রফি, অনেক ট্রফি দিয়েছে। সেই ট্রফি থেকে সে অনেক 5টা ভিন্ন ভিন্ন ইউরোপিয়ান লিগের চ্যাম্পিয়নশিপ দিয়েছে। সেই চ্যাম্পিয়ন ক্ষেত্রে দিয়েছে, হ্যাঁ। ব্রাজিলের মতো দেশ, যে দেশের ফুটবল হচ্ছে ধর্ম, সেই দেশে দিস দ্য ফার্স্ট টাইম হিস্ট্রি একটা বিদেশ থেকে কোচ নিয়ে গেছে। আপনি চিন্তা করেন তাকে কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু তাকে রিড করেছে, যার জন্য ব্রাজিলকে এই কোচকে নিতে হয়েছে। এবং সে বেস্ট কোচ, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এখন পর্যন্ত কি সে মানে আনচেলত্তিকে তার ডেলিভারিটা করতে পারছে সে? এখনো পর্যন্ত আনচেলত্তি যে টিম পেয়েছে সেই টিম দিয়ে যতটুকু করতে পেরেছে আমি মনে করি এরাফ। এখানে তো তার কাছে অনেক সুপারস্টার নাই। ব্রাজিলে তো সুপারস্টার ভরা থাকে, একসময় ভরা থাকতো। কাকে রেখে কাকে খেলাবে, কে কাকে বলে কাকে সমর্থন দিবে সাপোর্টাররা, এরকম থাকতো। সেখানে কিন্তু এখন আর ওই জিনিসটা নেই ব্রাজিলের মধ্যে, যে হাতে গোনা একজন দুজন ছাড়া। স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র একমাত্র তাদের সুপারস্টার, আর রাফিনিও তো নাই। তো এই ব্রাজিলকে রায়ান টিমে আসার পরে একটু ঝলক দেখিয়েছে। এই ব্রাজিলকে যতটুকু দিয়েছে আমি মনে করি আনচেলত্তি ঠিকই দিয়েছে। কিন্তু অনেকেই বলেন যে ব্রাজিল যে তার যেই মেধা, ব্রাজিলের যে ফুটবল কৌশল এবং অতীতে মারিও জাগালো বা অন্যান্য কোচের আন্ডারে যেই ফুটবল তার খেলে এসেছে, আনচেলত্তির আন্ডারে তো সেভাবে খেলতে পারছে না এখনো। হয়তো তারা এই পর্যন্ত এসেছে স্মুথলি। তো ওই অর্থে তো এটার কারণটা ঝলকটা ব্রাজিল আমি এটার কারণটাকে এটা বিশ্লেষণ করেছি। আমি অনেক চিন্তা করি ফুটবল নিয়ে, আমি অনেক ভাবি। এটা কারণটা হচ্ছে যখন 70-80 দশকে ব্রাজিল খেলতো তখন কিন্তু ইউরোপিয়ান ফুটবল, আফ্রিকান ফুটবল হিট এন্ড রানে চলতো। রাইট, নিচে থেকে বল লম্বা থ্রো করতো, উপরে গিয়ে প্লেয়াররা ঝাঁপিয়ে পড়তো গোল করার জন্য। ইউরোপিয়ান ল্যাটিন আমেরিকান ফুটবল, ব্রাজিলিয়ান ফুটবল কেউ খেলতো না। ব্রাজিলিয়ান ফুটবল ছিল নান্দনিক, চোখ ধাঁধানো, সুন্দর ড্রিবলিং, সুন্দর পাস, সুন্দর হেড, সুন্দর গোল, সুন্দর ফ্রি কিক, এগুলো কিন্তু তো নান্দনিক ছিল তখন। আলটিমেটলি আস্তে আস্তে ইউরোপ কিন্তু হিট এন্ড রান ছেড়ে, আপনি দেখেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইংলিশ লিগ, এখন কিন্তু এই টুকিটাকি ফুটবলে চলে গেছে। সেই নান্দনিকের দিকে তাকায় সব চলে গেছে, নিচের থেকে বিল্ড আপ করে আস্তে আস্তে উঠে গিয়ে আক্রমণ সানায়, যার জন্য এখন অন্যদের খেলা চোখে পড়ছে, ব্রাজিলের খেলা ওইভাবে চোখে পড়ছে না। ব্রাজিলের যে খেলাটা খেলতো সেটা এখন অন্যান্য টিম আটকিয়ে দিচ্ছে, তাদের ঠিক মতো খেলতে দিচ্ছে না। এটা অন্যান্য টিমদের জন্য ক্রেডিট যে আমি ব্রাজিলের খেলাটা খেলতে দিচ্ছি না। না, তা তো অবশ্যই। এখন তো ধরেন ল্যাপটপেই খেলা হয় ম্যাক্সিমাম, এবং অপোনেন্ট আসে তো ওইভাবে আটকানোর জন্য। আপনার কোথায় এখন একদম প্ল্যানিং করে আসছে, আর এখন তো ডাগআউটে দেখা যাচ্ছে সেটা ডাগআউটে প্ল্যানিং করে আসছে কিভাবে আটকাবে তাদেরকে, কোথায় গেলে তাদেরকে আটকানো যাবে, যেটা প্যারাগুয়ে করেছে ফ্রান্সকে। হ্যাঁ, বললাম তো প্ল্যানিং করে আসে। ওই প্ল্যানিং অনুযায়ী প্লেয়াররা সঠিকভাবে কাজ করলে সাফল্য আসবেই, সাফল্য আসবেই। যার জন্য ব্রাজিল এখন আর সেই আগের মতো খেলতে পারছে না।
ব্রাজিলের সমর্থকরা তো আজকে ম্যাচের জন্য খুব অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তা আপনি নিজেও ব্রাজিলের সাপোর্টার, সবকিছু মিলিয়ে সারা বিশ্বে তাকিয়ে আছে। সবকিছু মিলিয়ে কি মনে হয় যে কয় গোলে জিতবে ব্রাজিল বা কি হবে রেজাল্ট? ব্রাজিল আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল 1-0 গোলে জিতে যাবে। আমার কাছে মনে হয় 1-0 হবে। এবং দলে কোনো চেঞ্জ মনে হয় যে টেকনিক্যালি যে যারা আছে তারা খেলছে তারাই আসবে। ওই সেকেন্ড হাফে গিয়ে চেঞ্জ হলে কিছু হতে পারে। ম্যাচ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এবং ব্রাজিল কিন্তু সামনে আজকে ম্যাচ যদি তারা উতরেও যায়, হল্যান্ড তো বাদে বলতে, তো সামনে কিন্তু তাদের অপোনেন্ট হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দল। তো সামনে এখানে প্রত্যেকটা ম্যাচই আমি বললাম না ফাইনাল, প্রত্যেকটা ম্যাচই আপনাকে ফাইনাল ধরে খেলতে হবে, যে এই ম্যাচ জিততে হবে। না জিতলে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হবে। সেই ক্ষেত্রে যারাই আজকে ম্যাচ জিতুক, নেক্সট ম্যাচও তাদেরকে ওইভাবেই খেলতে হবে। না নিশ্চয়ই সেই আশা। তবে আশা করছি ব্রাজিল আর্জেন্টিনা যদি মাঠে থাকে, বিশ্বকাপের আসরে থাকে, সেই বিশ্বকাপ কিন্তু হাইপটা এরকম ভাবে ওঠে। ব্রাজিল আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায় তখন কিন্তু বিশ্বকাপের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ এদেশের মানুষ, বিশেষ করে আমাদের দেশ সারা বিশ্বের মানুষ ব্রাজিলের ফুটবল, আর্জেন্টিনার ফুটবলকে অন্যরকম দৃষ্টিতে দেখে। ছোট্ট করে যদি জিজ্ঞেস করি, ব্রাজিলের এই ব্রাজিলের সবচেয়ে কোন দিকটা আপনার ভালো লেগেছে এবং কোন দিকটা খারাপ লেগেছে? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভিনিসিয়াসের ড্রিবলিংটা, অসম্ভব গোল করার সক্ষমতা, দক্ষতা আমার অনেক ভালো লেগেছে। আর উইকনেসটা যেটা পড়েছে, তারা ঠিকমতো ডিফেন্ডিংটা ওইভাবে করতে পারে না। অন্যান্য টিম কালকে যেমন ধর ইয়েকে আমি দেখেছি, প্যারাগুয়েকে দেখেছি, ফিনিশ করার পরে যেভাবে রান করে তারা তাদেরকে কামব্যাক করে আসছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ম্যাটার করেছিল। তারা কিন্তু আটকে দিয়েছিল কালকে, আনফরচুনেটলি যেটা পেনাল্টি করেছে। বাট ব্রাজিলের এই জিনিসটা একটু ল্যাক্স আছে। তো নিশ্চয়ই আমরা আশা করব এই ম্যাচে, আজকে রাতে যে ম্যাচটি হচ্ছে নরওয়ের সঙ্গে, সেই ম্যাচে নিশ্চয়ই ব্রাজিল তার রক্ষণের যেসব ফাঁক ফোকর আছে সেগুলো দিকে নজর দিবে, এবং আমরা আশা করব যে হয়তো বিশ্বকাপে আমরা আরো ভালো ভালো ম্যাচ দেখব। আজকের আলোচনার জন্য এখানে শেষ করছি। আমাদের সঙ্গে এই আলোচনায় দর্শক মণ্ডলী আপনারা যারা উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আশা করছি আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।